আলাগো তখন আমি জানাচ্ছি তখন করেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। সার্বিক বিচার বিশ্লেষণে দেখা যায় পৃথিবীতে আসলে 3 ধরনের মানুষ আছে। এক নম্বর ক্যাটাগরি যে মানুষ, তাদেরকে বলা হয় গুণী মানুষ। 2 নম্বর ক্যাটাগরির মানুষ, তাদেরকে বলা হয় সফল মানুষ। এবং 3 নম্বর ক্যাটাগরির মানুষ, তারা হচ্ছে ব্যর্থ মানুষ। তো ব্যর্থ মানুষের আলোচনা সমালোচনা কি কেউ করে? আলোচনা সমালোচনা আসে না। তার মানে আর এমনি সামাজিক অবস্থান থেকে বাদ পড়ে যায়। তাহলে রয়েছে গুণী মানুষ এবং সফল মানুষের অবস্থান। এই 2 শ্রেণীর মানুষের অবস্থান নিয়ে আলোচনা করতে গেলে সর্বপ্রথমে একজন মহামনীষীর বাণী দিয়াই এই আলোচনাটা আরম্ভ করা দরকার। সে মহামনীষী হচ্ছে বর্তমান আধুনিক পদার্থবিজ্ঞানের জনক জনাব আলবার্ট আইনস্টাইন। তিনি তার বাণীতে বলে গেছেন, তোমরা পৃথিবীতে সফল মানুষ হওয়ার চাইতে গুণী মানুষ হওয়ার চেষ্টা করবা অনেক বেশি। তিনি কেন এই কথা বলে গেছেন তার একটা ব্যাখ্যাও তিনি দিয়ে গেছেন। সেই ব্যাখ্যায় তিনি বলেছেন, সফল মানুষেরা পৃথিবীতে দেশ ও জাতির জন্যে তেমন কিছু করতে পারে না, যা কিছু করে নিজের জন্যেই করে। এবং গুণী মানুষেরা যা কিছু করে দেশ ও জাতির জন্যেই করে, নিজের জন্য তারা তেমন কিছু করতে পারে না। এটা হচ্ছে সফল মানুষ এবং গুণী মানুষের মধ্যে পার্থক্য। বাংলা প্রবাদেও বলে গেছে, মানুষ হয় না জনে জনে, চন্দন হয় না সব বনে। মানুষ কি জনে জনেই হয়? হয় না। যদি হতো তাহলে পৃথিবীতে এত দাঙ্গা হাঙ্গামা ঝঞ্ঝাট এত কিছু থাকতো না। হাজার হাজার গাছ আছে বন জঙ্গলে, চন্দন গাছ কি সব জায়গায় পাওয়া যায় না। সকল বৃক্ষেই ফলে না সুমধুর ফল, সকল সরসী জলে ফুটে না কমল। স্বচ্ছ পানি জল বহু জায়গায় পাওয়া যায়, তাই বলে কি কমল ফুল সব জায়গায় ফুটে না। এই যে তো হাজার হাজার গাছগাছরা আছে, সব গাছে কি সুমধুর ফল ফলে না। এগুলা পাইতে গেলে সারা জীবনের চেষ্টা সাধনা দিয়েই পাওয়া যায়। গুণী মানুষ হইতে গেলে তার 10টি গুণীয় দরকার আছে। সেগুলা কি? সেগুলা হলো, তার মধ্যে থাকতে পারবে না কোনো লোভ, থাকতে পারবে না কোনো লালসা, থাকতে পারবে না বিলাসিতা, থাকবে না তার মধ্যে অলসতা, থাকবে না তার মধ্যে হিংসা, থাকবে না তার মধ্যে অহংকার। এবং 4 প্রকারের কাজ তার ব্যক্তির মধ্যে থাকতে হবে। 1 নম্বরে হচ্ছে ধর্মীয় কাজ, 2 নম্বরে হচ্ছে ব্যক্তিগত কাজ, 3 নাম্বার হচ্ছে পারিবারিক কাজ এবং 4 নাম্বার হচ্ছে সামাজিক কাজ। এই 10টি গুণ সমৃদ্ধ ব্যক্তি, 10টি গুণ থাকলে তাহলে বলা যায় যে সে গুণী মানুষের খাতায় তার নাম উঠছে মাত্র। কিন্তু সারা জীবন তার এই ভালো কাজগুলি করে যেতে হবে। তো আমি আমার আলোচনা দিয়া, আর সফল মানুষের সংখ্যার কোনো অভাব নেই, বহু আছে, লক্ষ কোটি মানুষ সফল মানুষ আছে। তাহলে সফল মানুষেরও আলোচনা তেমন কোনো অবকাশ রাখে না। তাহলে বাকি থাকে
গুণী মানুষ। গুণী মানুষের আমি আমার আলোচনায় দুজন গুণী মানুষের কথা তুলে ধরব। এর মধ্যে প্রথম হচ্ছে একজন বাংলাদেশের, অপরজন হলো পাকিস্তানের। বাংলাদেশের যে ব্যক্তি তার কথা আলোচনা করব আগে, পাকিস্তানের একটা পরে। বাংলাদেশের যে গুণী মানুষ সে হলো একজন ভিক্ষুক। ভিক্ষা করে যে জীবিকা নির্বাহ করত। নাম কি? তার নাম হচ্ছে নাজিম উদ্দিন। তার থাকার কোনো ঘরও নাই, খুব বৃষ্টি হওয়ার আগেই বৃষ্টি পড়তে পারে। এই যে গত 3 বছর করোনার দাপট গেল, করোনা সারা পৃথিবী জর্জরিত, লক্ষ লক্ষ মানুষ মারা গেল। সেই করোনার দাপটের সময় এই নাজিম উদ্দিন ভিক্ষা করে মাত্র 10,000 টাকা সংগ্রহ করেছিল। এই যে তার থাকার ঘর নাই, বৃষ্টি হলে পানি পড়ে, এই 10,000 টাকা সংগ্রহ করছিল যে সেটা ঘর বানায় থাকবে। কিন্তু সব চিন্তা ভাবনা করে মানবিক কারণে এই 10,000 টাকা সে করোনার চিকিৎসার জন্য দান করে দিয়েছিল। তার এই গুণের ঘটনা প্রথম আসে পত্রপত্রিকায়, পরে টিভি মিডিয়ায়, তারপরে চলে যায় তৎকালীন প্রধানমন্ত্রী নজরে। তো প্রধানমন্ত্রী তাকে, এই নাজিম উদ্দিনকে ঘর বানানোর জন্য 25 লক্ষ টাকা অনুদান দিয়েছিল। তার জন্য আর ভিক্ষা করে খেতে না হয় সেই জন্য তাকে 25 লক্ষ টাকা অনুদান দিয়েছিল। শুধু তাই নয়, নাজিম উদ্দিনের বাড়ি হচ্ছে শেরপুরে ডিসি অফিসে নিয়ে তাকে সম্বর্ধনা পর্যন্ত দিয়েছিল, যা টিভি মিডিয়ায় ফলাও করে প্রচার করছিল। তো এখন কথা হলো যে প্রধানমন্ত্রী তাকে কি দিছে, কি করছে, সেটা হলো পরের ব্যাপার। সে ভিক্ষা করে মাত্র 10,000 টাকাই সংগ্রহ করেছিল। সমস্ত টাকা যে করোনার চিকিৎসার জন্য দান করে দিল, সে কেন পারল? গুণের কারণে। তার গুণ আছে বিদায়, মানবিক গুণ। এই জন্যে আলবার্ট আইনস্টাইন তিনি তার বাণীতে বলে গেছেন যে তোমরা পৃথিবীতে সফল মানুষ হওয়ার চাইতে গুণী মানুষ হওয়ার চেষ্টা করবা অনেক বেশি। পরবর্তী যে গুণী মানুষ আলোচনা করব তিনি হচ্ছে পাকিস্তান পরমাণু বিজ্ঞানী ডক্টর আব্দুল কাদের খান। ডক্টর আব্দুল কাদের খানকে জানতে হলে, বুঝতে হলে আমাদের একটু পূর্ব ইতিহাসে ফিরে যেতে হবে। অর্থাৎ বাংলাদেশ যখন পাকিস্তান ছিল ওই সময়ের আমাদের চলে যেতে হবে। ওই সময় আমেরিকা এবং ইউরোপ মিলা ইউরোপে একটি যৌথ সংস্থা তৈরি করে, ইউরোপের নেদারল্যান্ডসে পরমাণু গবেষণা কেন্দ্র। সেই গবেষণা কেন্দ্রে ডক্টর আব্দুল কাদের খান গবেষণা করত। তো 1971-এর 16ই ডিসেম্বর বাংলাদেশ সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়া স্বাধীনতা লাভ করে। তো একটি দেশ যদি যুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীনতা লাভ করে, তাহলে সেই খবর মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীতে ছড়ায় পড়ে। তো ডক্টর আব্দুল কাদের খানও জানতে পারল যে পাকিস্তান ভেঙে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছে।
এটা জানার পর তার মনের মধ্যে, কলিজার মধ্যে একটি কালো দাগ পড়ল যে ইন্ডিয়া পাকিস্তানকে ভেঙে দিল। তারপর 1974 সনে আরেকটি ঘটনা। 1974 সনে যখন ভারত সর্বপ্রথম পারমাণবিক শক্তির বিস্ফোরণ ঘটায় দিল, তখন পাকিস্তান পরমাণু বিজ্ঞানী ডক্টর আব্দুল কাদের খানের মনের মধ্যে, কলিজার মধ্যে আরেকটি কালো দাগ পড়ল। তখন সে চিন্তা করল যে পাকিস্তান নামক যে রাষ্ট্রটা আছে তার অস্তিত্বই একদিন বিলুপ্ত হয়ে যাবে, অস্তিত্বই থাকবে না। পাকিস্তান নামক রাষ্ট্রের অস্তিত্ব টিকে রাখতে হলে অবশ্যই পাকিস্তানকে পারমাণবিক শক্তির অধিকারী হতেই হবে, এর কোনো বিকল্প নাই। এই চিন্তা মাথায় নিয়ে ডক্টর আব্দুল কাদের খান ইউরোপের নেদারল্যান্ডস থেকে পারমাণবিকের যৌথ সংস্থা যে গবেষণা করত, সব প্রত্যাখ্যান করে তিনি পাকিস্তানে চলে আসেন, যে প্রতি মাসে হাজার হাজার মার্কিন ইউএস ডলার বেতন পাইত, ভোগ বিলাসী জীবনযাপন করত, সব পরিত্যাগ করে খালি হাতে তিনি স্বদেশ প্রত্যাবর্তন করে। তৎকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল জুলফিকার আলী ভুট্টো। ওনার কাছে এই প্রস্তাব তুলে ধরেন এবং তিনি সাদরতা গ্রহণ করেন এবং পাকিস্তান পারমাণবিক শক্তির অধিকারী হয়। তো যতটুকু আমি পত্রপত্রিকার মধ্যে যে জানতে পেরেছি, ডক্টর আব্দুল কাদের খান পাকিস্তান সরকারকে বলেছিল যে আমার শুধু খাইতে পড়তে যে টাকাটা লাগে অতটুকু দিলেই চলবে, আর আমি কিছু চাই না। অর্থাৎ মাত্র 300 পাকিস্তানি রুপি বেতনে তিনি কাজ করছেন। তো এত বড় ডক্টর আব্দুল কাদের খান দেশের জন্যে এত বড় কুরবানি, এত বড় আত্মত্যাগ, যে ভোগ বিলাসী জীবনযাপন সব পরিত্যাগ করে দেশের জন্যে এত বড় কুরবানি করতে পারছে, এত বড় আত্মত্যাগ স্বীকার করতে পারছে। এই জন্যেই আলবার্ট আইনস্টাইন তিনি তার বাণীতে বলে গেছেন, তোমরা পৃথিবীতে সফল মানুষ হওয়ার চাইতে গুণী মানুষ হওয়ার চেষ্টা করবা অনেক বেশি। তো আজকে আমার আলোচনা এখানেই পরিসমাপ্ত রাখলাম। সামনে আবার আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আজকের মতো বিদায় নিলাম। সালাম আলাইকুম।